আজকে আমরা যে বাজেট গেমিং পিসিটা বানাবো এইটার মধ্যে 5600 5600G, তারপরে গ্রাফিক্স কার্ডের মধ্যে RX 580 RX 5500 XT, এই সব কিছু নিয়ে আমরা টেস্ট করব কত দামে বানানো যায়, কত লোয়েস্ট প্রাইসে। এবং একটা প্রশ্ন আমরা প্রায় শুনে থাকি, যারা অলরেডি 5600G দিয়ে সিস্টেম বিল্ড করে ফেলেছেন তারা কোন ধরনের জিপিইউতে আপগ্রেড করলে আর একটু বেটার এফপিএস পাবেন। এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং এর সাথে সাথে আমরা একে একে কম্পোনেন্টগুলো প্রাইস ধরে ধরে বিল্ডগুলো করার চেষ্টা করব। সবগুলো কম্পোনেন্ট আমাদেরকে পাঠিয়েছে Precite.com। সুন্দর একটা ব্যাগ। প্রিকাইটকে ধন্যবাদ এগুলো পাঠানোর জন্য। প্রিকাইটকে আরো অনেক ধন্যবাদ দিতে হবে, বিকজ তারা খুব রিসেন্টলি তাদের নতুন একটা শোরুম উদ্বোধন করতে যাচ্ছে, যেটা হচ্ছে আপনার বনানীতে, এবং এই উপলক্ষে তারা একটা গিভওয়ে অ্যারেঞ্জ করবে এবং সেই গিভওয়েতে আজকে বিল্ডকৃত পিসিটি দিয়ে দেওয়া হবে। নট অনলি পিসি, এর পাশাপাশি আরো অনেক কিছু দেওয়া হবে। কি কি দেওয়া হবে না দেওয়া হবে এটা আমরা বিল্ডের মাঝখানে বলবো। তাহলে সবার আগে আমরা বিল্ড শুরু করি, এবং বিল্ড শুরুর জন্য আমাদের সাথে আছে খাতা এবং কলম। প্রথমেই আমরা শুরু করব হচ্ছে আপনার আইজিপিইউ ছাড়া সবচেয়ে বাজেট প্রসেসর দিয়ে, Ryzen 5 5500। এটা একটা 6 কোরের প্রসেসর। এটার পারফরমেন্স 5600 বা 5600G এর একটু কম, তবে দামও কিন্তু অনেক কম। এইটার দাম হচ্ছে প্রিকাইট এটা দিচ্ছে 11,200 টাকায়। প্রসেসরটা আনবক্স করে ফেলা যাক। দেশীয় বক্স, বুঝতেই পারতেছেন, সো প্যারা খাওয়ার কিছু নাই, সব একবারে বের হয়ে গেছে। এই হচ্ছে আমাদের প্রসেসর, আর এই হচ্ছে আমাদের স্টক কুলার। বিল্ড শেষে আমরা একটু পারফরমেন্স স্কেলিংও দেখতে চাই, যে কোন কোন প্রসেসরের সাথে কোন কোন জিপিইউ পেয়ার করলে কেমন পারফরমেন্স পাওয়া যায়। এই হচ্ছে প্রি অ্যাপ্লাইড থার্মাল পেস্টওয়ালা স্টক কুলার, আর এই হচ্ছে 5500। যেহেতু আমাদের বাজেট খুব কম, এর জন্য আমরা এক্সট্রা আফটার মার্কেট কুলার টাকা আর খরচ করবো না। এরপরে আমাদের মাদারবোর্ড হিসেবে ব্যবহার হবে আজকে MSI A520MA Pro। এটা একটা MATX বোর্ড এবং এটা হচ্ছে আনঅফিসিয়াল বোর্ড দেখে এটার দামও বেশ কম। এটার দাম হচ্ছে 7,700 টাকা। 7,700 টাকায় পাওয়া যাবে প্রিকাইটে, এবং 3 বছরের ওয়ারেন্টি নাকি তারা প্রোভাইড করবে। এই হচ্ছে আমাদের মাদারবোর্ড। বোর্ডের মধ্যে রয়েছে যা থাকার কথা তাই, একটা NVMe স্লট, 2টা র্যাম স্লট। বাজেট মাদারবোর্ড, সো এর থেকে বেশি কিছু এক্সপেক্ট করার এখানে সুযোগ নাই। চলেন তাহলে প্রথমে আমরা সিপিইউটা ইনস্টল করে ফেলি। M4 সিরিজের সর্বশেষ লাইন আপের সিপিইউ গুলার একটা এগুলা, যেগুলো দিয়ে আপনি চাইলে হাত চুলকাতে পারবেন। বেশি জোরে চুলকাবেন না, তাহলে প্রসেসরটি চুলকে যেতে পারে। কোনা টু কোনা, এই যে দেখেন প্রসেসরের কোনা দেখা যায় ক্লিয়ার। এইখানে দেখেন সকেটের কোনা দেখা যায়। কোনা টু কোনা মিলে বসাই দিবেন, তারপর একটু নাড়া দিবেন, জায়গা মতো চলে যাবে। বেশি নাড়াচাড়া দিবেন না, বেশি চাপ দেবেন না, তাহলে ভেঙে যেতে পারে, এবং ভেঙে গেলে কোনো ওয়ারেন্টি নাই। তাহলে আমাদের প্রসেসর ইনস্টলেশন শেষ। তারপরে হচ্ছে আমাদের সিস্টেম ড্রাইভ HP EX900 250GB। এটা হচ্ছে বেসিক একটা আপনার ওএস আর একটা দুইটা গেম রাখার এবং অফিসিয়াল কাজকর্ম করার জন্য এনাফ। বাট যারা অনেক গেম টেম খেলেন, অনেক গেম স্টোর রাখতে চান, নতুন গেমগুলো স্পেশালি, যেগুলো এক একটাই দেখা যায় 70-80GB পর্যন্ত হয়ে থাকে, তাদের আরো বড় ক্যাপাসিটি লাগবে, অথবা এই সেট বোর্ডে আপনার সেট SSD দিয়ে আপনার কাজ সারতে হবে। তো এইটার দাম হচ্ছে প্রিকাইটের ওয়েবসাইটে 2900 টাকা। প্রবাবলি তারাই সবচেয়ে কমে এইটা দিতেছে। HP EX900 256GB দাম হচ্ছে 2,900 টাকা মাত্র। ও আচ্ছা, 6GB কম আছে, সরি ভুল, 250GB। ওকে, এবার এটাকে খুলে ফেলা যাক। স্মুথ আনবক্সিং এক্সপিরিয়েন্স। এখন এইচপির এসএসডি নিয়েও মার্কেটে অনেক কথা চলতেছে, অরিজিনাল নাকি ফেক। কিছু এইচপির এসএসডিতে দেখা যাচ্ছে কর্নারগুলা রাউন্ডেড, কিছুগুলো আবার দেখা যাচ্ছে স্কোয়ার শেপ। আরো কোনো তফাৎ থাকতে পারে, যেগুলো নিয়ে এখনো আমরা রিসার্চ করার সুযোগ পাইনি। যদি এইচপির নকল কোনো এসএসডির সোর্সিং আমরা করতে পারি, দেন হয়তো আমরা ট্রাই করব সেটা নিয়ে আর একটা কন্টেন্ট বানানোর জন্য। তবে আপনারা যারা জানেন না তারা জেনে রাখেন যে এইচপি কিন্তু নিজের এগুলো ম্যানুফ্যাকচার করেন না। এইচপি তাদের এসএসডি লাইন আপ মোস্টলি বিএনটেকের ফ্যাক্টরি থেকে ম্যানুফ্যাকচার করে নিয়ে আসে। যদিও এসএসডির সাথে কোনো স্ক্রু আসে নাই, তবে মাদারবোর্ডে স্ক্রু দেয়া আছে, এটা খুললেই কাজ হয়ে যাওয়ার কথা। এসএসডি ইনস্টলেশন আসলে ডাল ভাতের মতো, লাগাই দিলাম, কাহিনী শেষ। ওকে, আমাদের বুট ড্রাইভ রেডি। এরপর আমরা কুলার মাউন্ট করব। কুলার মাউন্ট করার জন্য আমার এই পুরাতন যে ব্র্যাকেটগুলো আছে এগুলাকে বিদায় করে দিতে হবে। আগে আমরা র্যামগুলো লাগাই ফেলি, তারপরে কুলারটা লাগাবো না। মেমোরি হিসেবে আমরা ব্যবহার করতেছি টি-ফোর্স ডেল্টা RGB আলোকিত র্যাম, 8GB DDR4 3200 বাসের দুইটা। টিম গ্রুপের র্যাম, হোয়াইট কালারের, দেখতে ভালোই লাগবে। হোয়াইট কালারের কেন এটা পরে আবার একটু ব্যাখ্যা করার চেষ্টা করবো না। এগুলোর দাম হচ্ছে এক একটা বাজারে 3,000, 3150 বা 3200 মতো করে। প্রিকাইট আমাদেরকে এগুলা দেবে অ্যারাউন্ড 3150-এ। টিম ডেল্টা 8GB 3200 বাস 3150 করে ধরি। মেমোরিগুলার আনবক্সিং এক্সপিরিয়েন্স খুবই বেসিক, খোলা খুব সহজ। প্যাকেট ধরে টান দিলেই খুলে যায়। ভেতরে একটা টি-ফোর্সের স্টিকার, যদি কারো স্টিকার ভালো লাগে। এই হচ্ছে আমাদের দুইটা মেমোরি কিট, টি-ফোর্স ডেল্টা 8GB 3200 বাস। ইনস্টলেশন প্রিটি বেসিক। হিয়ার গোজ দ্য ফার্স্ট ওয়ান, অ্যান্ড দেন
দ্য সেকেন্ড ওয়ান। মেমোরি ইনস্টলেশন শেষ। এই মেমোরিগুলোর একটা জায়গায় যদি নিটপিক করতে হয় তাহলে এগুলার হাইট একটু বেশি, 8 GB র্যাম তো হাইট একটু বেশি। সো যারা আফটার মার্কেট বড় কুলার টুলার ব্যবহার করতে চান তাদের এই র্যামের ক্লিয়ারেন্সটা একটু মাথায় রাখতে হবে। তবে রাইজেন 5500 বা 5600G এই টাইপ প্রসেসরের সাথে আফটার মার্কেট কুলার খুব একটা নেসেসারি না। এই যা দেয়া আছে স্টক কুলার এই দিয়ে কাজ চলে যায় মোস্ট অফ দ্য কেসে। এবারে আমরা কুলার ইনস্টল করব, জন্য আগের ব্র্যাকেটটা খুলে ফেলতে হবে। প্রাক্তন এক্স ব্র্যাকেট খোলা শেষ, কেউ আবার অন্যভাবে নেবেন না। এইবারে আমরা স্টক কুলারটাকে বসাই দিব। এইখানে দুইটা অপশন আমাদের আছে, আইদার এই দিকে দেওয়া অথবা এই দিকে দেওয়া। এই দিকে দিলে কাহিনীটা হয় কি দেখেন, এমডি তার লোগোটা এমনভাবে মারছে, ভাই তোমরা মাদারবোর্ডে ব্র্যাকেটটারে বসাইছো ব্যাকপ্লেট যেটা ব্যাক সাইডের ব্র্যাকেট এই ওরিয়েন্টেশনে, আর তোমরা তোমাদের লোগোটা দিছো উপরের দিকে এইখানে। তার মানে আমাকে এইটাকে লাগাইতে গেলে আইদার এইভাবে অথবা এইভাবে লাগাইতে হবে। যদি আমি এইভাবে লাগাইতে যাই, দেখেন তো কাহিনীটা কি, র্যামের উপরে কট খেয়ে যাচ্ছি। সিম্পলি যদি এমডির লোগোটা এইখানে টপে দিত দেখতে কিন্তু ভালো লাগতো, অথবা নিচে দিত লেখাটা উল্টা করে, কিন্তু তারা কোনোটাই করে নাই। তারা চায় এমডি লেখাটা আমরা এইভাবে দেখি, এটা ফাইজলামি আর কি। যাই হোক, বসে গেছে জায়গা মতো। এরপরে কাজ খুব সিম্পল, স্ক্রুগুলো মেরে দিতে হবে। কুলারের স্ক্রু সবসময় লাগাবেন আপনার ক্রিস ক্রস মেথডে, অর্থাৎ কোনা টু কোনা। এই কোনারটা হালকা টাইট, তারপরে এই কোনারটা হালকা টাইট। কোনাটা একটু বেশি টাইট হয়ে গেলে দেখবেন পরেরটার জায়গা মতো যাচ্ছে না। ওকে, আমাদের কুলার ইনস্টলেশন শেষ। পরে ফ্যানটাকে কানেক্ট করে দিব আমরা সিপিইউ ফ্যানে। খুব বেসিক ব্যাপার। তারটাকে চিপা দিয়ে কুলারের হিটসিঙ্কের নিচে চালান করে দেব, যাতে খুব একটা ভিজিবল না হয়। আর এই পাশেরটাকেও আমরা চেষ্টা করব এই স্ক্রুটার পেছনে পাঠাই দিতে, সো দ্যাট ইট লুকস ক্লিন। ওকে, নাও ইট শুড লুক মাচ ক্লিনার। ঠিক আছে, ক্লিন, আমার মতো ক্লিন চরিত্রের অধিকারী। সামনে ইলেকশন করতে হবে। মাদারবোর্ডের কাহিনী শেষ। এরপরে কাহিনী হচ্ছে কেস। কেস হিসেবে আমরা ব্যবহার করতেছি গরিবের বন্ধু বড়লোকের দুশ্মন, পিসি পাওয়ার আইস কিউবের চাচাতো ভাই, পিসি কুলার আইস কিউব। ভাই এই কেসটা আর পিসি পাওয়ার আইস কিউবের মধ্যে কোনো তফাৎ নাই, এমনকি নামেও কোনো তফাৎ নাই। ইন্সপিরেশন নিতে নিতে বইয়ের একদম সব এ টু জেড কপি করে দিছে। পিসি পাওয়ার পিসি কুলার, আইস কিউব, কিন্তু দামের জায়গায় আবার একটুখানি কম। এই কেসটার দাম 5টা চটপটি ফ্যান সমেত 3500 টাকার আশেপাশে পড়ে। এর মধ্যে আমরা দামটা লিখে ফেলি, পিসি কুলার আইস কিউব 3600 টাকা আমরা ধরি, RGB ফ্যান সহ। তবে চাইলে এই ফ্যানগুলোকে রিপ্লেস করে একটু বেটার ফ্যান নেওয়া যায়, যেটার মধ্যে স্ট্যাটিক কালার গুলার ইফেক্ট চেঞ্জ করা যায়। অবশ্য কন্ট্রোলেবল না, ARGB না, বাট RGB একটু ডিসেন্ট। ওগুলো নিলে হয়তো দাম এটার 200 টাকা বাড়বে। আমি চাইতেছি না এই ফ্যানগুলো দিয়ে পাওয়ার অন করতে, কারণ এইটাই যে লাইটটা তৈরি হবে এতে আমার মস্তিষ্কে একটা পার্মানেন্ট ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আমি এইটা শুরু করার আগেই ফ্যানগুলোকে সোয়াপ করে নেব। সোয়াপ করে নিয়ে অ্যাটলিস্ট একটা RGB ফ্যান নিব, যেটাও ব্রেনে কিছু ক্ষতি হবে বাট ক্ষতিটা একটু মিনিমাল হবে। তো এই ফ্যানগুলো চেঞ্জ করার জন্য আমার কাছে একটা শর্টকাট হ্যাক আছে। একটা হচ্ছে টিমের কাউরি দিয়ে কাজটা করায় ফেলা, কারণ এর থেকে পেইনফুল আর কিছু নেই। তালা ফ্যানগুলো পাল্টাও কুইক। পিসি কুলার আইস কিউব কেসের পাওয়ার সাপ্লাইটা মাউন্ট করতে হবে হচ্ছে আমাদের নিচে, কিন্তু নিচে মাউন্ট করলে পরে এই নিচের যে কেবল রাউটিং এর জায়গাগুলো আছে এইগুলাই আমাদের চাপাচাপি হবে। নাহলে ইউজুয়ালি আগে পাওয়ার সাপ্লাইটা মাউন্ট করে ফেললে কাজ একটু ইজি হয়। আগে আমরা মাদারবোর্ডটাকে মাউন্ট করব, তারপরে কেবলগুলো রাউটিং করে সবার শেষে গিয়ে পাওয়ার সাপ্লাই লাগাবো। এই হচ্ছে আমাদের মাদারবোর্ড, কিন্তু মাদারবোর্ডের স্ক্রু কিধার। এই হচ্ছে আমাদের মাদারবোর্ডের স্ক্রু সমূহ। এখান থেকে আমাদের ফ্ল্যাট বেডওয়ালা স্ক্রুগুলোকে খুঁজে বের করতে হবে। 1 2 3 4, দুইটারও এক্সট্রা স্ট্যান্ড অফ দেয়া আছে যেহেতু প্যাকেটে, এগুলো লাগাই ফেলি। স্ট্যান্ড অফ লাগানোর জন্য আমাদের এরকম একটা যন্ত্র আছে, এটার মধ্যে স্ট্যান্ড অফটা লাগাই ফেললাম। তারপরে এইটাকে স্ক্রু ড্রাইভারের আগায়, তারপরে জায়গা মতো দিয়ে বাস এবার প্যাচ। ওকে, আমাদের দুইটা স্ট্যান্ড অফ লাগানো শেষ। সকল ভুল করার আগে আইও শিল্ড খানাকে লাগিয়ে ফেলা যাক। ওকে, আইও শিল্ড লাগানো শেষ। এখন মাদারবোর্ড বাবাজি বসে যাওয়ার কথা। এইভাবে খাড়া করে কেস মাদারবোর্ড মাউন্ট করা খুবই কষ্টসাধ্য একটা ব্যাপার। তারপর আমরা এইভাবে করি যাতে আপনারা একটু সহজে দেখতে পারেন। এছাড়া আসলে বেসিক্যালি এত কষ্ট করে মাদারবোর্ড মাউন্ট করার কোনো মানে নেই। কেসটা শোয়ে মাউন্ট করাটা অনেক ইজি। মাদারবোর্ড চলে আসছে তার পজিশনে, কঠিন পার্টটুকু শেষ, বাকিগুলো ফেয়ারলি ইজি। আর মাত্র একটি স্ক্রু বাকি নিচে।
এবার আমরা ক্যাবলিং গুলো করে ফেলি। ফ্রন্ট প্যানেলের কেবল গুলো পেছনে দেওয়া আছে, তার মধ্যে এই দুইটা হচ্ছে ইউএসবি আর অডিও, এই দুইটা একদম এই কর্নারে থাকবে, সো এদেরকে কর্নার দিয়ে চালান করে দেওয়া হোক। এরপর হচ্ছে ইউএসবি 3.0, এটাকে এদিকেই থাকবে না, কিন্তু এই বোর্ড এটা এদিকে না, এই বোর্ড এটা নিচে, এটাকেও নিচে চালান করে দিতে হবে। কোথায় বাড়তেছে? ফ্যানের সাথে। বাকি রইলো আমার অ্যাকিলিস হিল পাওয়ার সুইচেস, এগুলো থাকবে সামনের দিকে, সো এগুলো সামনের দিক থেকে রাউট করে দেওয়া হোক। প্রথমে অডিও, এরপর হচ্ছে ফ্রন্ট ইউএসবি, ইউএসবি 3.0, এরপর হচ্ছে পাওয়ার সুইচ। জীবনের সবচেয়ে কষ্ট, ব্যথা, বেদনা, আমি শুধুমাত্র এখান থেকে পাওয়ার সুইচটাই লাগাতে চাই, আর কিছুই লাগাতে চাই না। মাদারবোর্ডের কেবলিং মোটামুটি শেষ, মাদারবোর্ড মাউন্টিং শেষ। এরপর আমাদের পাওয়ার সাপ্লাই হিসেবে আমরা ব্যবহার করতেছি আজকে একটা চিপ পাওয়ার সাপ্লাই, অ্যান্টেক মেটা V450। এইটার দাম হচ্ছে 3300 টাকা। এটার মধ্যে আমরা কোনো ধরনের কোনো রেটিং দেখতে পাচ্ছি না। অবশ্যই একটা ব্রোঞ্জ রেটেড পাওয়ার সাপ্লাই এই প্রাইস রেঞ্জে নিতে পারলে অনেক ভালো হতো, এবং আপনি যদি 4 থেকে 4500 টাকা বা 4800 টাকার মতো খরচ করেন, আপনি খুব ভালো মানের অ্যান্টেক FSP কয়েকটা ব্র্যান্ডের আপনি পাওয়ার সাপ্লাই পেয়ে যেতে পারেন। তবে এই প্রাইস রেঞ্জ থেকে ওঠার যাদের কোনো সক্ষমতা নাই, মানে এইটাই হচ্ছে একদম লিমিটেড ফিক্সড বাজেট, তাদের জন্য অ্যান্টেক মেটা V450 একটা অপশন হতে পারে। কারণ অ্যান্টেক একটা রেপুটেড ব্র্যান্ড এবং বাংলাদেশে একটা বড় মার্কেট শেয়ার নিয়ে তারা আছে, সো অ্যান্টেকের পাওয়ার সাপ্লাই গুলো খুব খারাপ হবে এটা আমরা এক্সপেক্ট করি না, যদিও এইটা আমরা কোনো টিয়ার লিস্টেও দেখতে পাই না। যদিও অ্যান্টেকের মেটা সিরিজ খুব রিসেন্টলি লঞ্চ করা, সো এইটা কোনো টিয়ার লিস্টে আমরা সেভাবে দেখেছি বলে মনে পড়তেছে না, আর কোনো রেটিং নাই, দুইটাই বলতে হবে। বাট স্টিল অ্যান্টেক 3500 টাকায় 450, সো জেনুইন 450 ওয়াটই হওয়ার কথা। তাহলে এইটার দামটাও আমরা অ্যাড করে ফেলি। অ্যান্টেক মেটা V450 দাম হচ্ছে 3300 টাকা। এবারে অ্যান্টেক মেটা V450টাকে আনবক্স করে ফেলা যাক। তেমন কিছুই নাই, একটা নর্মাল বক্স আর তার ভেতরে একটা PSU। দামে কম বোঝাই যাচ্ছে বিকজ ইটস প্রিটি লাইট, তবে আবার 1000 টাকার পাওয়ার সাপ্লাই থেকে বিল্ড কোয়ালিটি মাচ বেটার। এটার মধ্যে আমাদের মেইনলি যেটা লাগবে সেটা হচ্ছে 24 পিন, সাথে একটা 4 পিন EPS, এবং সাথে আপনার কিছু মোলেক্স ফ্যানগুলোর জন্য। এই হচ্ছে আমাদের প্রাইমারি নিডস। তাহলে আমরা এখন পাওয়ার সাপ্লাইটা মাউন্ট করে ফেলি। অবশ্যই আমরা চেষ্টা করব যে ফ্যানটাকে বাইরের সাইডে রাখতে, যাতে সাফোকেটেড না হয়। তার আগে মনে হয় সবার আগে মোলেক্সটা লাগাই ফেলা উচিত, যাতে প্যারা খেতে না হয়। ওকে, মোলেক্স কানেক্টেড। ইপিএসটা প্রবাবলি টেনে দিলে পরে একবারে সুবিধা হবে, ইপিএসটা সামনে চলে যাবে। ওকে, বাকি কেবলগুলো পরে লাগালেও চলবে। কেবল ম্যানেজমেন্টের অবস্থা এর মধ্যে যা তা হবে, এটা অ্যাকসেপ্ট করে নিতে হবে। অল্প টাকার কেস, সো মনের মতো কেবল ম্যানেজ করার মতো সুযোগ আসলে এখানে হবে না। 450 ওয়াটের পাওয়ার সাপ্লাই আমাদের RX 580 আর 5500 XT দুইটার জন্যই এনাফ হয়ে যাওয়ার কথা। কারণ এক সময় RX 580 যেসব জিপিইউ ছিল ধ্যাবরা এত বড় বড়, ওইগুলো অনেক পাওয়ার টানতো, মানুষজন দেখতাম 500, 600, 650 এগুলো ইউজ করতো। কিন্তু এখনকার এমডির এই কার্ডগুলা এত ছোটখাটো হয়ে আসছে, আর পাওয়ার ড্র খুব কম, 120 ওয়াট 150 ওয়াট ম্যাক্সিমাম এর আশেপাশেই থাকে। সো এখন আর ওইগুলো দরকার হয় না। তাহলে এখন আমরা আমাদের 24 পিনটাকে রাউট করে ফেলবো সামনের দিকে। 24 পিন চলে আসো ব্রো। ওকে, পাওয়ার সাপ্লাইয়ের কানেকশন দেওয়া আমাদের শেষ। এরপর আমরা জিপিইউ গুলো দেখা শুরু করি। প্রথমে আমাদের হাতে আছে ম্যাক্সান RX 580, এটার দাম হচ্ছে 11,900 টাকা। ম্যাক্সান RX 580 2048 SP, মানে মনে মনে সে একটা RX 570, এটার দাম হচ্ছে 11,900 টাকা। এইটা দিলে পরে আমাদের বেসিক বিল্ডটা কমপ্লিট হয়ে যাবে। এই বেসিক বিল্ডে আমাদের টোটাল কত খরচ গেল আমরা যদি একটু হিসাব করে দেখতে চাই, 11,200 যোগ 7,700 যোগ 2,900 যোগ 3150, আর 3150 হচ্ছে 6,300 যোগ 3,600 কেসে, তারপরে পাওয়ার সাপ্লাইতে হচ্ছে 3300, আর জিপিইউতে হচ্ছে 11,900। টোটাল মিলে আমাদের আসে 46,900। 46,900। এই সেম কনফিগারেশনে যদি আপনারা প্রিকেড থেকে পারচেস করতে যান, তাহলে আপনাদের দাম পড়বে 45,500 টাকা, একটা স্পেশাল ডিসকাউন্ট, সব সেম কম্পোনেন্ট উইথ ওয়ারেন্টি অফকোর্স। তবে প্রিকাইড থেকে এই পুরা ফেব্রুয়ারি মাসে যে কোনো কিছু পারচেস করলে আপনারা একটা গিভওয়ে হিসেবে এই পিসিটা পেয়ে যেতে পারেন। কারণ প্রিকাইড বনানীতে নতুন একটা ব্রাঞ্চ লঞ্চ করেছে, এইটার জন্য তারা এই গিভওয়ে অফারটা দিচ্ছে। এই পিসিটা ছাড়াও তারা আরো যা যা দেবে তা হচ্ছে OCPC DDR4 RAM 8GB 3200 MHz এর এক পিস 2500 টাকার। এরপরে SR FA 100 128GB একটা SSD দেবে 2350 টাকা দাম। এছাড়া ডিলিঙ্কের 3টা খুবই গরিবী রাউটার দেবে, দেখা
যাচ্ছে ডিলিঙ্ক R04N300 300 Mbps 3 অ্যান্টেনার ইগল প্রো AI স্মার্ট রাউটার একটার দাম হচ্ছে 16,050 টাকা করে। টোটাল মিলায়ে তারা প্রায় 50-60 হাজার টাকার প্রোডাক্ট গিভঅ্যাওয়ে করতেছে, ইনক্লুডিং দিস পিসি উইথ RX 580। RX 580 আমরা ইনস্টল করে ফেলি। ব্র্যান্ড নিউ RX 580 হোয়াইট যে কার্ডটা 11,900 টাকা। আসলে এর থেকে বেটার কোনো ডিল পাওয়া খুব ডিফিকাল্ট। আর এইটার মধ্যে পাওয়ারের জন্য লাগবে আমাদের একটা 6 পিন কানেক্টর, আর লাগানো খুব সহজ। প্রথমে আমরা এইখান থেকে দুইটা স্লট খালি করে নেব, ডুয়াল স্লটের কার্ড। আসলে বেসিক্যালি মাদারবোর্ড মাউন্ট করার আগে ভেঙে নিলে পরে বেটার হয়। এবারে জাস্ট পিছে এই স্লটটা খুলে কার্ডটাকে জায়গা মতো বসাই দিতে হবে। আরে না টেকনিক্যাল ভুল আর একটা হয়ে গেছে। এটা মাদারবোর্ডটা একটু নিচে দেখে থার্ড আর একটা এই ভুল মনে হয় এই কেসে তৃতীয় বা চতুর্থবারের মতো আমরা করলাম। প্রথমটাকে খালি ভাঙলাম, ওইটা না ভাঙলেও চলতো। যাক, অসুবিধা নেই। আপনারা বিল্ড করার সময় এই ভুলগুলো যাতে কারেক্ট করে নিতে পারেন, এই কারণেই আমরা এখন এই ভুলগুলো করে আপনাদের দেখাই দিতেছি ভুল কেমনে করতে হয় আর ভুলের সমাধান কি। ব্যাস, খাপে খাপ। এরপরে একটা স্ক্রু দিলে আশা করি আমার এই জিপিউটা টিকে যাবে। এরপরে এইটা দিয়ে এই জায়গাটা ঢেকে দেওয়া যায়, কিন্তু আপাতত দিচ্ছি না, কারণ আমাদের একটু পরে একটা RX 5500 XT ইনস্টল করে পারফরমেন্স দেখার ইচ্ছা আছে। তাইলে এখন বাকি রইল শুধুমাত্র জিপিউটাকে পাওয়ার দেওয়া। মোটামুটি আমাদের RX 580 দিয়ে সিস্টেম বিল্ড শেষ। এইবারে আমরা উইন্ডোজ দেব, দিয়ে একটা পপুলার ক্লাসিক গেম খেলে দেখার চেষ্টা করব। Ryzen 5 5500 আর RX 580 কেমন পারফর্ম করে। তারপরে আমরা একটা 5500 XT লাগাই দেখবো যে ওইটাই কি কাহিনী হয়, এবং তারপরে দুইটা দেখার পরে 5600G দিকে আমরা হাত বাড়াবো, কারণ পুরুষ কোথায় আটকায় 5600G-তে। অনেকের মনেই প্রশ্ন থাকে যে ভাই 5600G এর সাথে আমি কোন জিপিউটা নিলে পরে বেটার হয়। অনেকে হয়তো প্রাইমারি বাজেট সংকটের কারণে 5600G দিয়ে সিস্টেমটা বিল্ড করে ফেলেন, এরপরে আপগ্রেড কি করবেন এটা নিয়ে খাবি খান। তো সেটাও আমরা টেস্ট করে দেখবো, এবং সেজন্য আমরা RX 580 দিয়েও দেখবো, এবং এরপরে আমরা OCPC 5500 XT এইটা দিয়েও ট্রাই করে দেখবো যে কি অবস্থা হয়। এখানে অ্যাডভান্স একটু বলে নিই, OCPC 5500 XT এর দাম হচ্ছে 16,500 টাকা। OCPC 5500 XT এর দাম হচ্ছে 16,500 টাকা। OCPC একটা আমেরিকান ব্র্যান্ড, যদিও তাদের ম্যানুফ্যাকচারিং অনেকগুলো চায়না এবং তাইওয়ানি হয়ে থাকে। OCPC 5500 XT আসলে অনেক জায়গায় দরদাম করলে 16,300 টাকার মতো পাওয়া যায় বলে আমরা জানি। এইটা দিয়েও আপনারা এই সিস্টেমটা নিতে পারেন চাইলে প্রিকেড থেকে, তখন এই এক্সট্রা প্রাইসটা অ্যাড হয়ে যাবে। আর যদি আপনারা এমনি সিঙ্গেল কিনতে চান সেটাও তাদের কাছে নিতে পারবেন। যাই হোক, এটা আমরা পরে ইনস্টল করব, যখন ইনস্টল করব তখন দেখবো আসলে কার্ডটা দেখতে কেমন। এই হচ্ছে আমাদের সিস্টেম। চলুন একে ফার্স্ট বুট করা যাক এবং উইন্ডোজ দিয়ে দেওয়া যাক। এখন আমরা Ryzen 5 5500 আর RX 580 এর পারফরম্যান্স দেখতেছি Cyberpunk 2077 এ। আমরা বেঞ্চমার্ক রানটা করতেছি মিডিয়াম সেটিংসে দিয়ে। এখানে আমরা দেখতে পাচ্ছি জিপিইউ ইউটিলাইজেশন 100%, জিপিইউ টেম্পারেচার 65 অ্যাজ এক্সপেক্টেড। জিপিইউ টানতেছে এখন 70 ওয়াটের মতো, আর সিপিইউ 58-59% পর্যন্ত আর কি ইউজ হচ্ছে। দ্যাট মিনস জিপিইউটার ম্যাক্সিমাম ইউসেজটাই হচ্ছে এই আর কি। তো এফপিএস গড়ে 50, 51, 52 পাচ্ছি, খারাপ না, মোটামুটি চলনসই। তাহলে এই হচ্ছে গিয়ে আমাদের RX 580 আর 5500 এর দৌড়। আমরা এইখানে বেঞ্চমার্ক এটা অফ করে দিয়ে কার্ডটা সোয়াপ করে ফেলি, দেখি 5500 XT Ryzen 5 5500 এর সাথে কেমন পারফর্ম করে। ওকে, RX 580 2040 SP কেমন পারফর্ম করে দেখা শেষ। এবার আমরা 5500 XT টা ইনস্টল করব। আগে RX 580 টাকে ভাগাই দিই। কিছুদিন আগে আমরা একটা 5 ওয়ে জিপিইউ রিভিউ করেছিলাম, মানে 20,000 টাকার ভেতরে কোন কার্ডটা সবচেয়ে বেস্ট পারফর্ম করে। আমাদের দেখা যে কয়টা কার্ড ছিল আপনার RX 580 2040 SP, তারপরে 5500 XT, Intel Arc A380, তারপরে GTX 1650, এই সব কয়টা কার্ডের মধ্যে বেস্ট পারফর্মার ভ্যালু ফর মানি ছিল আপনার 5500 XT। তো 5500 XT এর ওই ভার্সনটা ছিল প্যালাডিনের কিছু VBIOS ইস্যু আছে, ওইটার দাম ছিল 15,000, কিন্তু OCPC-টার দাম আবার একটু বেশি। তো দাম যেহেতু একটু বেশি, কার্ডটা একটু বেটার পারফর্ম করবে আমরা আশা করি। হয়তো VBIOS এর ইস্যু, পাওয়ার ড্র এগুলো একটু নিয়ন্ত্রণে থাকবে, এমনটা আশা করতেছি। দেখা যাক কি হয়। কার্ডের প্যাকেজিং বেশ বেসিক, ভেতরে কোনো চিঠিপত্র নাই, গোপন কোনো দলিল নাই। আছে কার্ডটার সাইজটা বেশ বড়সড়ই মনে হচ্ছে। আরে বাবল র্যাপের মধ্যে আবার আরেকটা পলি,
এবং এই পলিটা দেখতে বেশ সুন্দর। চলে এলো ব্র্যান্ড নিউ 5500 XT OCPC। ব্যাকপ্লেট আছে, মাঝখানে একটা বজ্রপাত আছে। এখন এই বজ্রপাতটা কি বাস্তবিক এটার জিপিউর উপরে পড়ছে নাকি ডিজাইন আল্লাহই জানে। 5500 XT যেমন হওয়ার কথা তাই ব্ল্যাক। এটা হোয়াইট ভ্যারিয়েন্ট আছে কিনা আমি জানি না, থাকলে হয়তো ভালো হতো। তবে RX 580 কিন্তু OCPC-রও একটা হোয়াইট এডিশন আছে যেটা নাকি ব্যাকপ্লেট আছে। ম্যাক্সনের 580-টায় ব্যাকপ্লেট নাই, কিন্তু OCPC-টায় নাকি আছে। তবে OCPC যেহেতু এটার দামও ওইটার থেকে একটু বেশি হওয়ার কথা টেকনিক্যালি, তো 5500 XT ইনস্টল করার প্রসেসটা সেম একইভাবে X16 PCI স্লটের মধ্যে লেগে যাবে। তারপরে একটা স্ক্রু দিয়ে ভদ্রলোককে সাটিয়ে দিতে হবে। এবং 5500 XT চায় 8 পিন পাওয়ার, সে 6 পিনের সন্তুষ্ট না। ওকে, হয়ে গেল আমাদের 8 পিন কানেক্টর। তবে মেইনলি আমাদের ভিডিওতে আজকে আমরা টেস্টিং নিয়ে বেশি প্যারা খাবো, এই জন্য ক্যাবলিং এত মনোযোগ দিচ্ছি না। নাম্বারস বেশি ইম্পর্টেন্ট, ক্যাবলিং কোনো রকম পিছনে থাকলেই হলো। এবার এটাকে পাওয়ার দেওয়া যাক। এখন আমরা এই কনফিগারেশনেও টেস্ট করব 5500 XT কতটুকু পারফরমেন্স স্কেলিং দেখাতে পারে, এবং এরপরে আমরা 5600G প্রসেসরটা দিয়ে টেস্টিং শুরু করব। শুধু 5600G কেমন পারফর্ম করে, 5600G উইথ RX 580 2040 SP কেমন পারফর্ম করে, 5600G উইথ 5500 XT কেমন পারফর্ম করে। যাই হোক, এটা পরে তোলা থাকলো, আগে 5600 আর 5500 XT এর পারফরমেন্সটা দেখা যাক। কার্ডের ফ্যানগুলোও ঘুরতেছে। ওকে, কোনো বজ্রপাতের শব্দ পাওয়া যাচ্ছে না। এবার চলেন দেখা যাক 5500 XT কেমন পারফর্ম করে। আমরা RX 580 2040 SP এর পোলারিস যে ড্রাইভারটা আছে এটাকে আনইনস্টল করে দিব। এখন দিয়ে আমরা 5500 XT-টা ইনস্টল করে ফেলছি। এইটার জন্য আমরা নতুন ড্রাইভারটা ইনস্টল করে নিব, কারণ এই দুইটা কার্ডের ড্রাইভার আলাদা, এক ড্রাইভারে চলে না। পোলারিস আর্কিটেকচার আমরা জানি যে ড্রাইভার সাপোর্ট বন্ধ হয়ে গেছে, সো দ্যাটস ওয়াই দুইটা ডিফারেন্ট ড্রাইভার। আচ্ছা, আমরা এবার 5500 আর 5500 XT এই দুইটার কম্বো দেখবো। সাইবারপাঙ্ক প্রিসেট হচ্ছে মিডিয়াম, বেঞ্চমার্ক রান করে দিয়ে FSR অন করা আছে, দেখি কাহিনী কি হয়। ওকে, আমরা 57 FPS দেখতে পাচ্ছি, জিপিইউ ইউসেজ দেখতে পাচ্ছি 98%, জিপিইউ ক্লক স্পিড 1684, জিপিইউ পাওয়ার ড্র কিন্তু মাত্র 120 ওয়াটের আশেপাশে, জিপিইউ টেম্পারেচার 56। তারপরে আমরা সিপিইউ ইউটিলাইজেশন দেখতে পাচ্ছি 54%, 55%। আমরা কিন্তু কনস্ট্যান্ট 60 FPS এর আশেপাশেই পাচ্ছি, 60 ক্রস করতে পারতেছি না, যদিও ভিসিং অফ আছে, কোনো ভুল নাই। 62, ইয়েস 62, 75, 73, 73, 75, 75, 75, 72, 72, 69, 69, 67, 69, 73, 73, 76, 76। জিপিইউ 93-95% পর্যন্ত ইউটিলাইজ হচ্ছে, 97, 67 FPS পাচ্ছি। এখন আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। আমরা বেঞ্চমার্ক রানের 66 FPS, 60+ কনস্ট্যান্ট FPS পাবো বলেই মনে হচ্ছে। পাওয়ার ড্র 118, 119। সিপিইউ ইউটিলাইজেশন এখন 62%, সিপিইউ 3.3 GHz দৌড়াইতেছে, সিপিইউ টেম্পারেচার 64, শেষ। এভারেজে আমরা 63 FPS পাইলাম, 63.74। এইবারে আমরা 5600 জিতে চলে যাব। 5600 জিতে গিয়ে দেখবো কাহিনী কি হয়। সিপিইউটা সোয়াপ করে ফেলা যাক। আমাদের 5500 সিপিইউটা দিয়ে RX 580 আর RX 5500 XT বোথ টেস্টিং শেষ। এইবারে যারা 5600G ইউজার আছেন তারা এইটার সাথে এই জিপিইউ গুলা পেয়ার করলে কেমন পারফরমেন্স আপলিফট পাবেন ওইটা আমরা দেখার চেষ্টা করব। 5600 এ কোনো আইজিপিইউ নাই, সো 5600 দিয়ে আপনার একটা জিপিইউ লাগবেই ডেডিকেটেড ডিসপ্লে আউটপুট পাওয়ার জন্য, কিন্তু 5600G তে একটা আইজিপিইউ আছে। তো 5600G টেস্টিং করার সময় আমরা 5600G প্রথমে গেম খেলে দেখবো আইজিপিইউ দিয়ে, তারপরে আপনার RX 580 দিয়ে, তারপর RX 5500 XT দিয়ে দেখার চেষ্টা করব কতটুকু পারফরমেন্স আপস্কেল পাওয়া যায় আর কোনো বটলনেক থাকে কিনা। চলেন সিপিইউটা সোয়াপ করে ফেলি। সবার আগে আমাকে কুলারটিকে পুনরায় খুলে ফেলতে হবে। ওকে, 5500কে বের করে ফেলা যাক। সো এই হচ্ছে 5500, এটাকে আমরা খুলে ফেললাম। এখন 5600Gটাকে ইনস্টল করে ফেলি। চলেন 5600Gটাকে ইনস্টল করে ফেলি। ইনস্টলিং প্রসেস একই, বসিয়ে লাগিয়ে দিতে হবে এবং তারপরে পুনরায় কুলার বসে যাবে। একই প্রসেস, একই কাহিনী। এরপর অংশ দেখাইলাম না, চলুন আমরা টেস্টিং এ ফেরত যাই। ওকে, আমাদের সিপিইউ সোয়াপ করে 5600G দেওয়া হয়েছে 5500 এর জায়গায়। এখন দেখতে পাচ্ছেন কোনো জিপিইউ নাই, আমরা ড্রাইভার ইনস্টল করে নিছি। এটার জন্য আবার একটা ডিফারেন্ট ড্রাইভার। এবার আমরা সাইবারপাঙ্কে আছি, মিডিয়াম সেটিংস, ভিসিঙ্ক অফ, FSR অন। এবার বেঞ্চমার্ক রান করি, দেখি কি স্কোর পাওয়া যায় উইদাউট এনি জিপিইউ। যারা শুধুমাত্র 5600G দিয়ে বিল্ড করেছেন তারা কি পারফরমেন্স পেয়ে থাকেন তার একটা ডেমনস্ট্রেশন আমরা এখানে পাবো। গেমটা লোড হচ্ছে এখন পর্যন্ত। সিপিইউ ইউটিলাইজেশন আমরা 50 to 80-র মধ্যে ঘোরাফেরা করতে দেখতে পাচ্ছি। এখনো গেম বেঞ্চমার্ক শুরু হয় নাই, অলমোস্ট শুরু হয়ে গেছে বেঞ্চমার্কিং। আমরা দেখতে পাচ্ছি FPS এর ঘরে আমরা 14 দেখতে পাইতেছি। দেখলেই মনে হচ্ছে এটা বাংলাদেশের কোনো ক্রিকেট খেলোয়াড়ের রান সংখ্যা, কিন্তু আমরা জিপিইউ
ইউটিলাইজেশন রেডিয়ন ভেগা জিপিইউ 98% পর্যন্ত ইউটিলাইজ হচ্ছে, আর সিপিইউ ইউটিলাইজেশন হচ্ছে 34-35, মানে এই আইজিপিইউটা সিপিইউটার অর্ধেক পর্যন্ত ইউটিলাইজ করতে পারতেছে না। সব মিলে খুব খারাপ অবস্থা। কোন রকম 18 FPS এর ঘরে আমরা এসে পৌঁছালাম, 17। দেখা যাক কি আছে কপালে। এখন আরো আমরা আউটডোরে যাইতেছি, আউটডোরে আরো ডিফিকাল্ট অবস্থা হয়ে যাওয়ার কথা, এবং প্রচুর স্টার্টার্স দেখা যাচ্ছে। এভারেজ FPS পাওয়া গেল 16। এরপরে আমরা RX 580 ইনস্টল করব। RX 580 ইনস্টল করে দেখব যে এবার আমরা RX 580 ইনস্টল করে দেখব যে 5600G আর RX 580 একসাথে কেমন পারফর্ম করে। RX 580 ইনস্টল করা হয়ে গেল। এরপরে আবার আমাদেরকে পোলারিস ড্রাইভারে ফেরত যেতে হবে। ওকে, আমাদের RX 580 পোলারিস ড্রাইভার ইনস্টলেশন শেষ। গ্রাফিক্স সেটিং আগের মতনই মিডিয়াম আছে, ও সবকিছুই আনচেঞ্জড। এবার আমরা রান বেঞ্চমার্ক দেই, দেখা যাক কি অবস্থা পাওয়া যায়। এইখানে আমাদের আইজিপিইউটাও এনাবল আছে 5600G আর RX 580 2040 SPO তো আছে। তো এইখানে বেসিক্যালি আইজিপিইউ ব্যবহার হওয়ার কথা না, আমরা সম্পূর্ণ RX 580 2040 SPO যে পারফরমেন্স সেটাই দেখতে পারবো। দেখা যাবে যে 5500 এর বদলে আমরা 5600 জিতে আসায় কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি কিনা। প্রথমেই আমরা এফপিএস দেখতে পাই 43, ফ্রেম টাইম 23 মিলি সেকেন্ডের আশেপাশে। তারপরে জিপিইউ ইউটিলাইজেশন দেখতে পাচ্ছি 100%ই আছে, জিপিইউ ক্লক 1206 হিট করতেছে। এরপরে যদি দেখা যায় জিপিইউ 2 মানে আইজিপিইউটা ইউটিলাইজেশন 0%, সিপিইউ ইউটিলাইজেশন হচ্ছে 44, 49, 50 এর কাছাকাছি যায়, এর উপরে না। এফপিএস ঘরে যদি আবার আমরা দেখি 50, 53 এই রেঞ্জই আশেপাশে ঘোরাঘুরি করতেছে, 50 ক্রস করতে পারতেছে না। দ্যাট মিনস হচ্ছে যে 5600G এবং 5500 সিপিইউ দিয়ে আমরা সাইবারপাঙ্ক গেমে খুব একটা ডিফারেন্স চোখে দেখতেছি না। পারফরমেন্স অলমোস্ট সিমিলার। ফাইনাল স্কোরটা পেলে, অ্যাভারেজটা পেলে আর কি বুঝতে পারবো যে অবস্থা কি। RX 580 জিপিইউ টেম্পারেচার বরাবরই ভালো ম্যাক্সানের ক্ষেত্রে, যেটা 70 মাত্র হিট করলো, এর উপরে যাচ্ছে না। আর পাওয়ার ড্র হচ্ছে 70 ওয়াট, এই যে চলে আসছে 47। তাইলে আমরা 5500 এর সাথে যখন RX 580 কে পেয়ার করছিলাম, তখন আমরা সম্ভবত যতদূর মনে পড়ে 46 এর মতো পাইছিলাম না, 46। তাইলে আমরা 1 FPS অ্যাভারেজে বেশি পাইছি। এইটা মার্জিন অফ এররের মধ্যে থাকে, অর্থাৎ কোনো তফাৎ নাই। এবং এই RX 580 জিপিইউটাকে 5600G একদম ফুললি ইউটিলাইজ করতে পারে, এবং যেখানে আমরা শুধুমাত্র 5600G দিয়ে মাত্র 16-17 অ্যাভারেজ এফপিএস পাচ্ছিলাম, সেখানে এই একই সিস্টেমে একটা 11,900 টাকার কার্ড দেওয়ার পরে আমরা কিন্তু সেই এফপিএস 47 পর্যন্ত উঠতে পেরেছি। অর্থাৎ বলতে পারেন আপনার প্রায় 30-32 এফপিএস বেশি। তাইলে আমরা আবার এই সেম সিস্টেমে RX 5500 XT-টাকে ইনস্টল করে দেখব যে কতটুকু আপলিফট পাওয়া যায় পারফরমেন্সে। RX 580 হোয়াইট কে এবারের মতো বিদায় নিতে হচ্ছে। গ্রাফিক্স কার্ডটাও সাদা, দেখতে ভালোই লাগতেছিল, কিন্তু এইবার আমরা একটা কালো গ্রাফিক্স কার্ড অর্থাৎ RX 5500 XT। আপনাদের সকলের প্রিয় ব্র্যান্ড OCPC-র 5500 XT লাগে 8 পিন পাওয়ার, মানে পাওয়ার হাংরি। অবশ্য সমস্ত 5500 XT 8 পিন টানে, যেখানে একটা RX 580 2040 SP 6 পিন দিয়েই চলে যায়। এরপরে আমাদেরকে পুনরায় ড্রাইভারটা চেঞ্জ করতে হবে, কারণ পোলারিস ড্রাইভার 5500 XT-র জন্য সাপোর্টেড না। পোলারিস একটা ডিসকন্টিনিউড ড্রাইভার, এটার আপডেট আসবে না। ওকে, জিপিইউ চেঞ্জ শেষ। এবার আমরা পাওয়ার অন করি। আমাদের 5500 XT-র ইনস্টলেশন এবং এর ড্রাইভার আপডেট করা কমপ্লিট, সব সেট। আবার আমরা চলে আসছি সাইবারপাঙ্কে। আমাদের প্রিসেট রয়েছে মিডিয়াম, আগের মতনই। এবার আমরা বেঞ্চমার্ক রান করে দেখব যে 5500 XT-তে কত এফপিএস আমরা পাই। মাঝখানে কিন্তু আমরা সিপিইউ সোয়াপ করেছি, খেয়াল আছে কিনা। 5500 থেকে 5600G-তে এসেছি, এবং আমার ধারণা 5600G-ও আপনার এই জিপিইউটা 100% ইউটিলাইজ করতে পারবে। এর মানে হচ্ছে এর থেকে আরো পাওয়ারফুল জিপিইউ 5600G টাইপের প্রসেসর দিয়ে আপনি ইউটিলাইজ করতে পারবেন, ইউজ করতে পারবেন, কোনো প্যারা হওয়ার কথা না। যাই হোক, আমাদের বেঞ্চমার্ক রান প্রায় শুরু হয়ে গিয়েছে। শুরু করেছি আমরা 56-55 এফপিএস দিয়ে। আমরা জিপিইউর ক্লক স্পিড দেখতে পাচ্ছি 1683, 1700, 1717, এরকম 1600-1700 মাঝামাঝি ঘোরাঘুরি করতেছে। পাওয়ার ড্র 120-এর আশেপাশে রয়েছে। জিপিইউর টেম্প মাত্র 56। জিপিইউ ফ্যান আরপিএম দেখে লাভ নাই, মেমোরি ক্লকও খুব ভালো আছে। জিপিইউ 2 0%, জিপিইউ 2 কোনো কাহিনী নাই। সিপিইউ ইউটিলাইজেশনটা কোথায় গেল? এই যে 75% পর্যন্ত, মানে সিপিইউ ভালো ইউটিলাইজ হচ্ছে। এদিকে দেখেন এফপিএস কিন্তু আমরা 70 পার করে ফেলছি। মানে এইখানে আপনার RX 5500 XT 5600G কে ভালো ইউটিলাইজ করতে পারতেছে, এখন আবার 50 আশেপাশে চলে আসছে। এর মানে যেটা আর কি সহজে বোঝা যায় যে আপনি এই সেম 5600G সিপিইউতে আরো পাওয়ারফুল জিপিইউ ব্যবহার করতে পারবেন। আমার ধারণা আপনি যদি একটা 3060 লেভেলের জিপিইউ এর সাথে পেয়ার করেন, আপনি মোটামুটি সিপিইউ এবং জিপিইউ দুইটা একই সাথে 100% না হলেও 80-70% পর্যন্ত ইউটিলাইজ করতে পারবেন, এবং ডেফিনেটলি এর থেকে অনেক বেটার এফপিএস পাবেন। এই যে আমাদের ফাইনাল রেজাল্ট চলে আসছে 61.80।
তার মানে 5500 আর 5600G এই দুইটা প্রসেসরই এই জিপিইউ গুলা সিমিলার রকমের পারফরমেন্স দেখায়, তেমন একটা স্কেলিং দেখায় না। তবে দুই ক্ষেত্রেই আপনার এই সিপিইউ গুলা আপনার 50-60%-এর বেশি ইউজ হয় না। দ্যাট মিনস আপনি এই সেম সিস্টেমের মধ্যে আমার মনে হয় RX 7600 বা 3060ও যদি ব্যবহার করেন আপনি ভালোই পারফরমেন্স স্কেলিং পাবেন, আমার যেটা ধারণা। আর এই সিস্টেমটা যদি আপনারা প্রিকাইট থেকে নিতে চান আপনার RX 580 দিয়ে 5500 প্রসেসর দিয়ে, তাহলে 45,500 টাকায় স্পেশাল ডিলটা লিমিটেড কোয়ান্টিটির থাকবে, তাদের থেকে নিতে পারেন। ডেসক্রিপশনে লিংক দেয়া থাকবে। আর গত 15 তারিখ থেকে শুরু করে পুরো ফেব্রুয়ারি মাস শেষ করে মার্চের 1 তারিখ পর্যন্ত প্রিকাইট টেকনোলজিজের ওয়েবসাইট বা তাদের শপ থেকে যে কোনো কিছু পারচেস করলে পরে আপনারা এই পিসিটা গিভওয়ে জেতার চান্স পাবেন, এবং এর সাথে আরো কিছু গিফটস রয়েছে যেগুলো আপনার গিভওয়ে হবে, সেগুলোর লিস্টও আমরা আগে বলে দিয়েছি ভিডিওর মাঝামাঝি কোনো এক জায়গায়, আপনারা দেখে নেবেন। সো যদি প্রিকাইট আপনাদেরকে বেটার কোনো ডিল দিতে পারে, why not purchase from them? হচ্ছে কি অবস্থা বুঝতে পারলাম। 5600G যারা ব্যবহার করেন তারা কোন পর্যন্ত জিপিইউ অ্যাড করতে পারেন, কোন টাইপের জিপিইউ অ্যাড করলে বেটার পারফরমেন্স পাবেন। আর 5500 আর RX 580 বা 5500 উইথ 5500 XT প্রবাবলি এই মুহূর্তে বেস্ট গেমিং ডিল উইদিন দ্য বাজেট। দেখা হবে পরে কোনো ভিডিওতে। এখন অলরেডি রাত 4:13 বাজে। আশা করতেছি 5টার মধ্যে ভিডিও দিয়ে ঘুমাইতে পারবো। আল্লাহ হাফেজ। সেই সকাল থেকে কাজ করতেছি। গুড নাইট এবং প্রে ফর আওয়ার ফ্রেন্ড রাহিব রেজা। আল্লাহ হাফেজ।